কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি এক জায়গায় ঘুরতে এসেছি। তো ভিডিওটা আমি প্রথম থেকে করতে পারিনি, কারণ এখানে মেট্রো স্টেশনে বা মেট্রোতে কোনো ভিডিও করার চান্স নেই, তাই কোনো ভিডিও করতে পারিনি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো এখন আমরা যাচ্ছি কালকাজির মন্দির। তো কালকাজি মন্দির হলো দেবী কালীকে উৎসর্গ করা একটি মন্দির। এটি দক্ষিণ দিল্লিতে অবস্থিত। কালকাজি মন্দিরের নামেই এলাকার নামকরণ করা হয়েছে। কালকাজি মন্দিরকে মনোকামনা সিদ্ধাপীঠ এবং জয়ন্তীপীঠও বলা হয়। তো বিশ্বাস করা হয় যারা দেবী কালীর উপাসনা করেন তারা জীবনে যা চান তা অর্জন করেন। প্রচলিত বিশ্বাস অনুসারে কালকাজি মন্দিরের বয়স প্রায় 3000 বছরেরও বেশি। মহাভারতের সময় পাণ্ডব ও কৌরবরা এই মন্দিরে প্রার্থনা করতে এসেছিলেন। তো প্রাচীনতম অংশটি মারাঠা 1764 খ্রিস্টাব্দের দিকে তৈরি করা হয়েছে। কালকাজির মন্দির সকাল 4টে থেকে রাত 11:30 অবধি খোলা থাকে। এই সময়ের মধ্যে মন্দিরের সমস্ত কাজকর্ম সম্পন্ন হয়ে যায়। তো কালকাজি মন্দিরে পুজো দিয়ে আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি কালকাজি মন্দিরের পাশেই অবস্থিত লোটাস টেম্পেলে। দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসে এই লোটাস টেম্পেলের দুর্দান্ত দৃশ্য উপভোগ করার জন্য। মন্দিরটি দিল্লির একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। তো কালকাজি মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এসেছি লোটাস টেম্পেলে। লোটাস টেম্পেল পদ্ম ফুলের মতো আকৃতির জন্য পরিচিত। এই টেম্পেলটি হলো বাহাই উপাসনা গৃহ, যা 1986 সালে ডিসেম্বর মাসে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। বাহাইদের অন্যান্য মন্দিরের মতো কোমল মন্দিরেও জাতি, ধর্ম, বর্ণ সকলের জন্য খোলা হয়েছে। লোটাস টেম্পেল সোমবার বন্ধ থাকে, বাকি সব দিন খোলা থাকে। আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার, তখন বেজেছিল 3:45। তো এই টেম্পেলটি 3টি স্তরে বানানো হয়েছে। প্রত্যেকটিতে 9টি করে মোট 27টি পদ্ম ফুলের মতো করে বানানো হয়েছে। 27টি পাপড়ি মার্বেলের তৈরি। তো টেম্পেলটির মধ্যে মোট 9টি গেট আছে। এটি শীতকালে অক্টোবর থেকে মার্চ সকাল 9টা থেকে 5:30 অবধি খোলা থাকে, আর গরমের সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। পদ্মফুল যেমন জলে থাকে, সেরকম এখানেও জলের ব্যবস্থা করা আছে। এই কোমল মন্দিরে 25,000 মানুষের সংকলনের ব্যবস্থা আছে। স্থাপত্য শৈলীতে কোমল মন্দির অসংখ্য পুরস্কার অর্জন করেছে। সর্বসাধারণের জন্য মন্দিরটি খুলে দেওয়ার পর থেকে প্রায় 70 মিলিয়ন মানুষকে এই মন্দিরটি আকর্ষিত করেছে। কোমল মন্দির পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভ্রমণকৃত ভবনগুলির মধ্যে অন্যতম একটি। উপাসনালয়ের ভেতরে শিল্পীরা যখন পাঠ ও উপাসনা করে তখন সকল প্রকার বাদ্যযন্ত্র বাজানো নিষেধ থাকে। তো মন্দির থেকে আমরা বাইরে চলে এসেছি। তো এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। যদি কোনো ভুল থাকে বা মিস্টেক হয়ে থাকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো লোটাস টেম্পেল থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম ইস্কন মন্দির। আর রাস্তায় খিদে পেয়েছিল, সেজন্য আমরা একটু মিষ্টি আলু আর ফুচকা খেয়ে নিয়েছিলাম। তো আমরা এখন যাচ্ছি শ্রী শ্রী রাধা পার্থসারথী মন্দির, যা সাধারণত দিল্লির ইস্কন মন্দিরে। ইস্কন মন্দির ভারতের বৃহত্তম মন্দির কমপ্লেক্সগুলির মধ্যে একটি। রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পেলাম একটা সুন্দর ছোট্ট পার্ক।
সেখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছিল, তো আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর দেখলাম পার্কের পাশেই ঝালমুড়ি বসেছে, তো ওখান থেকে আমরা একটা নিয়ে নিয়েছিলাম। তারপর গিয়েছিলাম পাহাড়ে। এটি হলো ভারতের নয়াদিল্লির কৈলাস এলাকার হরেকৃষ্ণ পাহাড়, যেখানে ইস্কন মন্দির অবস্থিত। ইস্কন মন্দির হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধার একটি বিখ্যাত বৈষ্ণব মন্দির। তো এখন আমরা মন্দিরের রাস্তা দিয়ে নামছি। তো শ্রী শ্রী রাধা পার্থসারথী মন্দির সাধারণত দিল্লির ইস্কন নামে পরিচিত। রাধা পার্থসারথীর রূপে ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধার সুপরিচিত একটি বৈষ্ণব মন্দির। মন্দিরটি 5ই এপ্রিল 1998 সালে উদ্বোধন করা হয়েছিল। এটি প্রতিষ্ঠাতা হলেন ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। মন্দির সকাল 4টে থেকে 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। তো আমরা যখন মন্দিরে যাই তখন বেজেছিল বিকেল 5:20। মন্দিরের গেটে বাঁ দিকে ফুল ও প্রসাদের দোকান আছে। আমরা মন্দিরে ঢুকে একটা দোকান থেকে ফুল আর মালা নিয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তারপর ফুল আর মালা নিয়ে মন্দিরে চলে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো আমি যেটা দিয়ে প্রবেশ করেছিলাম সেটা ছিল মন্দিরের সামনের দরজা। এই মন্দিরে পুরোহিত ও সেবকদের জন্য অসংখ্য কক্ষ রয়েছে। তো এখান থেকে আমি তিলক নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম। তো মন্দিরের প্রবেশের সামনেই ছিল মন্দিরের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের মূর্তি। মন্দিরের ওপরে ঝাড়বাতির নিচে ছিল ভগবান শ্রীকৃষ্ণের অনেক রকমের ছবি। তারপর আমরা দেখলাম মন্দিরের ডান দিকে মহাপ্রভু গৌর নিতাই। তারপর এদিকে ছিল একটা বুক স্টল, যেখানে শ্রীমদ্ ভগবদ্ গীতার সমস্ত রকমের ভাষার বই পাওয়া যাচ্ছিল। তারপর ঠিক বাঁদিকে দেখতে পেলাম রাম লক্ষ্মণ আর সীতা মায়ের মূর্তি। তারপর সামনেই ছিল ভগবান কৃষ্ণ এবং দেবী রাধার মূর্তি, যেখানে আমি পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো দেওয়া হয়ে যেতে আমরা মন্দিরটা প্রদক্ষিণ করেছিলাম। প্রদক্ষিণের সময় দেওয়ালে শ্রীকৃষ্ণের অনেক ছবি লাগানো ছিল। শোনা যায় এই মন্দির প্রদক্ষিণ করলে মনে যা ইচ্ছা থাকে সেই ইচ্ছা পূরণ হয়। দিল্লির ইস্কন মন্দির অচ্যুত কানবিন্দের দ্বারা পরিকল্পিত ও নির্মিত। এই মন্দিরে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার জন্যে। তো এটা হলো মন্দিরের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তো ডান দিকে ছিল শ্রী লক্ষ্মী নরসিংহা। তো ভগবানকে ভোগ দেওয়ার সময় ছিল 6:30। সেই সময় মন্দিরের পর্দা বন্ধ করে দেওয়া হয়। তারপর শুরু হয় সন্ধ্যা আরতি এবং তুলসী আরতি। তো আমরা সন্ধ্যা আরতি দেখেই বাড়ি চলে এসেছিলাম। তো এখন হচ্ছে তুলসী আরতি।
এরপর ভিডিও আর করা হয়নি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।